নমস্কার। আজকে সিংহ রাশিকে নিয়ে বলবো 2026 সিংহ রাশি। 2026 হচ্ছে সূর্যের সাল, সূর্যের সংখ্যা চলে আসছে এক। তো সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্যদেব। তো সিংহ রাশির কেমন কাটবে এমন 5টি ঘটনা যেটা তুলে ধরবো সিংহ রাশির ক্ষেত্রে, যেটা কিন্তু ঘটার প্রবল সম্ভাবনা থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে। তবে এটা যে সবার ক্ষেত্রে সমান হবে সেটাও না। অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তো তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে। কারণ সূর্যের বছর আর রাশি হচ্ছে সিংহ রাশি, রাজার রাশি। তো যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, বিশেষ করে সূর্য, সূর্য যদি খুব খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু নেগেটিভ প্রভাব পড়বে। কারণ সূর্যই হচ্ছে মান সম্মান পদ প্রতিষ্ঠা দিবে। আর রাশির অধিপতি সূর্য, সূর্য দেখা গেলো যে গ্রহণ যোগে পড়ে রয়েছে, সূর্য পাপ করতে কি যোগের মধ্যে পড়ে রয়েছে, কিংবা রাশি পাপ করতে কি যোগে চলে এসছে, কিংবা সূর্য দেখালো যে শনির নক্ষত্রে অবস্থান করছে, রাহুর নক্ষত্রে অবস্থান করছে, রাহুর সাথে অবস্থান করছে। তাহলে এক্ষেত্রে কিন্তু সূর্য দুর্বল হয়ে যাচ্ছে, অর্থাৎ সূর্যকে কিন্তু বলবান করতে হবে। তো সবার প্রথমে বলে রাখি ভিডিওটি শুরু করার আগেই যে সূর্যযন্ত্র উপাচার হিসাবে এই 2026 আমি প্রত্যেকটা সিংহ রাশির ভাই বন্ধু দাদা দিদিদের বলছি, যাদের জীবনে সূর্যের অবস্থান খারাপ রয়েছে, অবশ্যই সূর্যকে বল দিতে হবে। তাহলে কিন্তু মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু দিবে। এই 2026 কিন্তু একদম সিংহ রাশির জন্য পারফেক্ট পারফেক্ট ভালো সময়। যে ঢাইয়া মাইয়া চলছে ওগুলো সব কিছু দূরে চলে যাবে। কারণ গ্রহদের অবস্থান কিন্তু এরকমই বলছে, গ্রহদের অবস্থান এরকমই বলছে। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠীদের আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। এবং সিংহরাশি বর্তমানে ঢাইয়া চলছে, আগামী দিনে বহু বহু ভিডিও দেওয়া হবে আমাদের এই চ্যানেলে। যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। কারণ আমাদের চ্যানেলে নক্ষত্রকে নিয়ে বিশেষভাবে তুলে ধরা হয়। তো আজকের যে আলোচনা, এই আলোচনা 4টি গ্রহের উপরেই করবো। সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি, রাহুকেতু এবং শনিদেবকে নিয়ে। কারণ এই 4টি গ্রহই কিন্তু একটি রাশিতে বেশি সময় ধরে থাকে। তো আজকের আলোচনাটা নক্ষত্র ভিত্তিক হবে না, কারণ নক্ষত্র, তার চরণ, তার যদি নবাংশ, এগুলো নিয়ে আলোচনা করি তাহলে তো একদম ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এরপরে যে অন্যান্য গ্রহদের গোচরগুলো হয় তাতে নক্ষত্র নিয়ে আলোচনা করব। গোচরগুলো যেটা সূর্যের গোচর, তারপরে বুধের গোচর, শুক্রের গোচর, মঙ্গলের গোচর, এগুলো গোচরে নক্ষত্র নিয়ে আলোচনা করলে ঠিক হয়। কিন্তু আজকের যে আলোচনা, আজকে মেন 5টি বিষয় তুলে ধরবো এই সিংহ রাশির জীবনকে আমূল পরিবর্তন করবে। সিংহ রাশির বললে বললে এক কথায় ভিডিও শুরুর আগে বলে দিলাম, কারণ দেবগুরু বৃহস্পতি মুখ্য ভূমিকা পালন করবে। গুরু, গুরুর যেখানটাতে দৃষ্টি পড়ে, গুরুর যেখানটাতে আশীর্বাদ প্রাপ্ত হয়ে যায়, তাহলে আর কি চাই? গুরুই তো সব কিছু বহন করে নিয়ে চলে যায়। কারণ গুরুর জ্ঞানের আলোতেই অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। কারণ গুরু মানে হচ্ছে পরোপকারিতা, মায়া, তারপর মায়া, মমতা, পরোপকারিতা, এগুলো সব কিন্তু দেবগুরু বৃহস্পতি থেকেই আসে। ধর্ম, ঈশ্বরীয় শক্তি, তারপর হচ্ছে জ্ঞান, আধ্যাত্মিক জগৎ, সমস্ত কিছু দেবগুরু বৃহস্পতির মাধ্যমে আসে। আমাদের জ্যোতিষশাস্ত্র বলে 2টি গ্রহই সব থেকে শুভ গ্রহ, একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর এটা হচ্ছে শুক্রদেব। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির কৃপা লাভ করবে এই সময়কালে এই সিংহ রাশি। আর সিংহ রাশির বছরটাও কিন্তু সূর্যের বছর, সূর্যের সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক, মিত্রতার সম্পর্ক। আর গুরু সবসময় গুরুর স্থান তো সব থেকে আগে থাকে এবং উপরে থাকে। তো বছরের শুরুই কিন্তু দেবগুরু বৃহস্পতির যে অবস্থান, সেটা কিন্তু খুব ভালো মতন করে হচ্ছে, খুব ভালো জায়গায় প্লেসমেন্ট হচ্ছে গ্রহগুলো। তো সবার প্রথমে গুরুর গোচরটাকে নিয়ে বলবো, যে গুরু সারা বছরে কীরকম অবস্থায় থাকবে সেটা সবার প্রথম তুলে ধরবো। দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে, এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট এই সিংহ রাশির। লাভের ঘরে অবস্থান করছে বছরের শুরুতে এবং নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকছে। পুনর্বসু নক্ষত্র নিয়ে বহু কিছু আলোচনা করেছি বিগত এই সিংহ রাশির বহু ভিডিওতে। তো যাই হোক, নিজের নক্ষত্রের গ্রহ যখন থাকে তখন কিন্তু বলবান অবস্থায় থাকে। তো দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে, তো লাভের ঘরে এমনি একাদশ ঘরে প্রত্যেকটা গ্রহই ভালো ফল দেয়, অর্থাৎ এই সময়কালও যথেষ্ট ভালো হচ্ছে। তো দেবগুরু বৃহস্পতি এই নিজের নক্ষত্রেই থাকছে এবং বক্রি অবস্থায় থাকছে। আর মার্গী হয়ে যাবে হচ্ছে 11ই মার্চ। 11ই মার্চে কিন্তু দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাবে এবং জুন মাসের 2 তারিখে কিন্তু রাশি পরিবর্তন করবে। তো জুন মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কিন্তু লাভের ঘরেই থাকছে, অর্থাৎ অর্ধেক বছরই এই লাভের ঘরে থাকছে দেবগুরু বৃহস্পতি। তো চারিদিক থেকে কিন্তু লাভ নিয়ে আসবে। দেবগুরু বৃহস্পতি যে শুভ পঞ্চম দৃষ্টি, সেটা যোগাযোগের ঘরে পড়ছে। তুলা রাশি শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, সেরকম সপ্তম দৃষ্টি দিয়ে নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, যেটা হচ্ছে পঞ্চম ঘর। দেবগুরু বৃহস্পতি তো কারো গ্রহ এই সিংহ রাশির ক্ষেত্রে, পঞ্চম ঘরের অধিপতি, সেরকম অষ্টম ঘরের অধিপতি। পঞ্চম ঘরকে দেখছে, নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, শিক্ষার ঘরকে দেখছে, সন্তানের ঘরকে দেখছে। তাহলে বিশেষ কিন্তু একটা ভালো প্রভাব থাকছে এই 2026-এর দেবগুরু বৃহস্পতির। আর নবম দৃষ্টি থাকছে একদম রাশির সপ্তম ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশি, অর্থাৎ শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে এবং সেই ঘরে রাহু অবস্থান করছে। রাহু আর শনি এই 2026-এ কিন্তু একদম দেবগুরু বৃহস্পতির রাখতে থাকবে। তো এইখানটাতে বোঝা যাচ্ছে কি 3টি মূল ত্রিকোণ রাশিকেই দেখছে, নিজের রাশিকেও দেখছে মূল ত্রিকোণ রাশি, শুক্রের মূল ত্রিকোণ রাশি এবং শনির মূল ত্রিকোণ রাশি। আবার শনি অপরদিকে কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে অষ্টম ঘরে এবং ঢাইয়া লাগিয়ে বসে রয়েছে এই সিংহ রাশির।
এরপরে যখন দেবগুরু বৃহস্পতি জুন মাসে 2 তারিখে রাশি পরিবর্তন করবে, দ্বাদশ ঘরে চলে আসবে, তখন তো দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় চলে আসবে। তো গ্রহ যখন উচ্চ অবস্থায় থাকবে এবং নিজের নক্ষত্রে স্টার্টিং থাকছে পুনর্বসু নক্ষত্রে, তখন তো আরও যথেষ্ট ভালো করবে। তখন দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি চতুর্থ ঘরে পড়ছে, সপ্তম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে, এবং নবম দৃষ্টি যে পড়বে সেই শনির উপরে। শনি তো রাশি পরিবর্তন করেনি, সারা বছর সেই মীন রাশিতে থাকবে, অর্থাৎ শনি কিন্তু সেই সময় কৃপা লাভ করবে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ার জন্য। নবম দৃষ্টিতে দেবগুরু বৃহস্পতির কৃপা থাকে, আর শনি দশম দৃষ্টিতে থাকে কর্মের ফল। তাহলে খুবই সুন্দর একটা অবস্থান কিন্তু হচ্ছে। এবং যখনই জুন মাসের 2 তারিখে রাশি পরিবর্তন করবে, তখন আবার ওই দেবগুরু বৃহস্পতি 19শে জুন আবার নক্ষত্র পরিবর্তন করবে। কয়েকদিন পরেই নক্ষত্র পরিবর্তন করবে, পুষ্যা নক্ষত্রে চলে আসবে, শনির নক্ষত্রে। কিন্তু নক্ষত্রের অধিপতি আবার দেবগুরু বৃহস্পতি। এবং তারপরে আবার আগস্ট মাসের 18 তারিখে দেবগুরু বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে চলে আসবে, বুধের নক্ষত্রে চলে আসবে, অশ্লেষা নক্ষত্র। তো দ্বাদশ ঘরে অবস্থান করবে। এরপরে দেবগুরু বৃহস্পতি আবার 31শে অক্টোবর রাশি পরিবর্তন করে উচ্চ অবস্থায় একদম চলে আসবে, রাশির উপরে অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি তো অতিচারী ভূমিকায় থাকছে, বছরে একবার রাশি পরিবর্তন করে, এখানটাতে 3বার হয়ে যাচ্ছে। তো অতিচারী ভূমিকায় রয়েছে, বা রাশির উপরে চলে আসবে। রাশির উপরে অবস্থান করছে কেতু, 31শে অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতির সাথে জুটি তৈরি হয়ে যাবে, ধ্বজাযোগ তৈরি যাবে। ধ্বজা কথার অর্থ কি? পতাকা, যে পতাকা সবার উপরই স্থান। তাহলে অর্থাৎ একটা বিশাল বড় জয়ের কিন্তু প্রতীক সেই সময় তৈরি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। তো এই তো হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তখন কি হবে? দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখবে, সপ্তম দৃষ্টি দিয়ে থাকবে কুম্ভ রাশি, এবং নবম দৃষ্টি দিয়ে দেখবে ভাগ্যের ঘরকে। কত সুন্দর অবস্থান হতে যাচ্ছে, বছরের শেষেও খুব ভালো অবস্থান হতে যাচ্ছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি সারা বছর কিন্তু সাপোর্ট পাবে এই সিংহ রাশি। এরপরে যদি শনির গোচর নিয়ে বলি, শনি তো মার্গী অবস্থায় রয়েছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, এবং যে ঘরে অবস্থান করছে সেটা মীন রাশি, ধাইয়া লাগিয়ে দিচ্ছে, অষ্টম ঘরে অবস্থান করছে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, জানুয়ারি মাসের 20 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র থেকে আবার একদম যে শনিদেব ওই 18ই মে রেবতী নক্ষত্রে চলে আসবে। রেবতী নক্ষত্র বুধের নক্ষত্রে 18 মেতে চলে আসবে, এবং 27শে জুলাই শনিদেব আবার বক্রি হয়ে যাবে। শনিদেব বক্রি আছে 27শে জুলাই 2026, এবং 11ই ডিসেম্বর আবার মার্গী হবে শনিদেব, বছরের শেষে যে মার্গী হচ্ছে। এই তো হচ্ছে শনিদেবের গোচর, সারা বছর কিন্তু এরকম অবস্থান করবে, এবং দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও পাবে, এবং শনি যে মূল ত্রিকোণ রাশি সেটা দেবগুরু বৃহস্পতি রাশিও দেখবে, দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও করবে সেই ঘরে। অদ্ভুত একটা সংযোগ এই সিংহ রাশির ক্ষেত্রে, যে ঢাইয়া মাইয়া কোন দিকে যাবে মানে হিসাব থাকবে না, চারিদিকে কিন্তু উন্নতির যোগ থাকছে। তো এরপরে আবার রাহু আর কেতুর পরিবর্তন, রাহুর ও কেতুর পরিবর্তন রয়েছে। তো যেমন কেতু 29শে মার্চ নক্ষত্র পরিবর্তন করবে। এতদিন তো 29শে বছরের শুরুই থাকছে, কিন্তু কেতু একদম রাশির উপরে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, শুক্রদেবের নক্ষত্র। পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে কি? ভাগ, সৌভাগ্যের দেবতা, সৌভাগ্য বহনকারী দেবতা। এবং এই যে নক্ষত্র, এই নক্ষত্রকে বলা হয় বিজয়ের পরবর্তী উল্লাস। এবং এরপরে যে 29শে মার্চ এই কেতু আবার নক্ষত্র পরিবর্তন করবে, তখন চলে আসবে হচ্ছে নিজের নক্ষত্র মঘা, যার চিহ্ন হচ্ছে কাস্তে, যে কাস্তে দিয়ে ফসল কাটা হয়। চাষিরা যে ফসল বনে সেই ফসলকে কিন্তু ওই কাস্তে দিয়েই কাটা হয়। তো সেই কাজ থেকে বোঝাচ্ছে, এবং তার সাথে সিংহাসন, বড় সিংহাসন, অর্থাৎ সিংহাসন প্রাপ্তি, ফসল তুলে নিয়ে বাড়িতে নিয়ে যাও এবং সিংহাসন প্রাপ্তি, সেই জিনিসগুলো কিন্তু বোঝাচ্ছে এই সিংহ রাশির। অপরদিকে আবার রাহু আবার আগস্ট মাসের 2 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে, তখন চলে আসবে রাহু একদম ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে চলে আসবে একদম সপ্তম ঘরে। তো যাই হোক, রাহু কেতুর এরকম পরিবর্তন, এবং রাহু কেতুর পরিবর্তন হচ্ছে ডিসেম্বরের 6 তারিখে। রাহু আর কেতু কিন্তু পরিবর্তন করে নেবে রাশি, তখন কেতু চলে যাবে দ্বাদশ ঘরে কর্কট রাশিতে, আর রাহু চলে আসবে আবার সে মকর রাশিতে, যেটা হচ্ছে ষষ্ঠ ঘরে চলে আসবে রাহু বছরের শেষে একদম ওই ডিসেম্বরের 6 তারিখে। তো এরকম গ্রহগুলোর পরিবর্তন হচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে। তো সিংহ রাশির ক্ষেত্রে যে গ্রহদের পরিবর্তন, যে দেবগুরু বৃহস্পতির একটা আশীর্বাদের এই 4টি গ্রহের যে অবস্থান বললাম, তাতে কিন্তু এই জিনিসগুলো উঠে আসে সিংহ রাশির। সেটা সবার প্রথম 1 নম্বর হচ্ছে কি? শিক্ষার জায়গাটা মারাত্মক হতে যাচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে, হেভি জায়গা। শিক্ষার দিক থেকে যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে সফল হবেন, এবং তাদের বিদেশ যাত্রা হবে এই 2026-এ, সফল হবে এক কথায়। মানে সব থেকে বেশি সফল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করছেন, অঙ্ক নিয়ে পড়াশোনা করছেন, ক্যালকুলেট, এই সমস্ত জায়গায় যেখানটাতে ক্যালকুলেটের হিসাবটা চলে আসছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই একটা ভালো সময়, সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা পাওয়ার প্রবল সময় থাকছে। শিক্ষাক্ষেত্রে অঙ্ক নিয়ে যারা কাজকর্ম করছেন, যেখানটাতে হিসাব, সেখানটাতে বিশেষ সফলতা পেয়ে যাবে। কারণ এরপরে যে শনি যে নক্ষত্রটা পরিবর্তন করবে, সেটাও কিন্তু ম্যাথামেটিক্স, অঙ্ক, হিসাব, পাই টু পাই হিসাব করবে। এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, এটা তো হিসাবের নক্ষত্র, জীবনকে হিসাবের মধ্যে ফেলে দেয় উত্তরা ভাদ্রপদ। আর রাশির উপর কেতু, তার সাথে দেবগুরু বৃহস্পতি জুতি 31শে অক্টোবর, আর যে নক্ষত্র কেতুও পাচ্ছে মঘা আর সিংহাসন, এটাও কিন্তু হিসাব জিনিসটাকে যথেষ্ট ভালো বুঝাতো, যে সেই জিনিসটা কিন্তু হতে যাচ্ছে। এবং দ্বিতীয়টা হচ্ছে যে শ্বশুরবাড়ির সাথে আবার সম্পর্ক খারাপ হবে। শ্বশুরবাড়ির সাথে কিন্তু সম্পর্ক প্রবলভাবে খারাপ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, এবং দাম্পত্য জীবনেও কিন্তু অতটা ভালো থাকছে না সিংহ রাশির। দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি লাগার, মানে সারা বছরই কিছু না কিছু খারাপ থাকছেই দাম্পত্য জীবনটা। এদিকে কন্ট্রোল, এবং আগস্ট মাসের 2 তারিখের পর থেকে আরও বিচ্ছিন্ন জায়গায় চলে যাবে।
দাম্পত্য জীবনে যখন এই রাহু ঢুকে যাবে মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের ধনিষ্ঠাতে ঢুকে যাবে, সেই সময় কিন্তু বিশেষভাবে সাবধান হতে হবে। নিজেদের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান। যে কোনো কাজ করতে গেলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং পরস্পরকে সুঝেই কিন্তু কাজকর্ম করতে হবে, না তো অশান্তি গণ্ডগোল লাগার সম্ভাবনা থাকবে। 3 নাম্বারটা হচ্ছে যারা কোর্ট কেস মোকদ্দমা মানে করছেন তাদের জন্য তো ভালো, আর যারা মানে মানে গন্ডগোল অশান্তি থেকে কিন্তু দূরে থাকতে হবে, না তো কিন্তু কোর্ট কেস মোকদ্দমা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই 2026-এ। তবে প্লাস পয়েন্ট এটাও থাকছে, যারা কোর্ট কেস মোকদ্দমাতে প্রবেশ করবে বা প্রবেশ করে রয়েছেন দীর্ঘদিন ধরে, যেটা বিচার আচার হচ্ছিল না, ওইখান থেকে একটা ভালো সংবাদ আসার প্রবল সম্ভাবনা থাকছে, অর্থাৎ জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সিংহ রাশির। এটা গেল 3 নাম্বার। আর 4 নাম্বার হচ্ছে যারা অনলাইন কাজকর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, ভ্রমণ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বিদেশ যাত্রা কিংবা বিদেশে কাজের চেষ্টা করছেন বা ইম্পোর্ট এক্সপোর্ট, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ব্যাপক সময়। সমাজে যথেষ্ট যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে, যে যোগাযোগগুলো হবে, যে যাত্রাগুলো হবে, তাতে কিন্তু যথেষ্ট সুবিধা পাবে সিংহ রাশি। একাধিক যাত্রা হবে এবং তাতে কিন্তু লাভবান হবে সিংহ রাশি, চারিদিক থেকে লাভবান। সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসা হবে এই সময়কালে। অনলাইন ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে, মার্কেটিং ফিল্ডে যারা যুক্ত রয়েছেন, কথাবাচক হিসাবে যারা কাজ করছেন, যথেষ্ট ভালো সময় এই সময়কালে। এছাড়া অন্যান্য ব্যবসার সাথেও যারা যুক্ত রয়েছেন তাদেরও যথেষ্ট ভালো। খনিজাত দ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, যেরকম লোহা, পেট্রোলিয়াম পদার্থ, রাস্তাঘাটের কাজকর্ম, এছাড়া দেবগুরু বৃহস্পতির সম্পর্কিত যেরকম সোনা চাঁদি, তারপর পিতল কাঁসা ব্রোঞ্জ, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো, খাবার দাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে। মোট কথা আয় ইনকাম যথেষ্ট থাকবে প্রত্যেকটা মানুষের, সিংহ রাশির আয় ইনকামের একাধিক রাস্তা থাকবে। 5 নাম্বার হচ্ছে সেটা হচ্ছে সরকারি বেসরকারি কাজ যারা করছেন, যাদের কাজকর্ম পার্মানেন্ট হয়নি, তাদের কিন্তু পার্মানেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং তার সাথে কিন্তু কর্মক্ষেত্রে পরিবর্তন জিনিসটাকেও লক্ষ্য করা হচ্ছে। হয়তো কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে কিংবা পরিবর্তন হয়ে যাওয়া, সেটাও কিন্তু বুঝাচ্ছে কর্মক্ষেত্রে। তো যাই হোক, এই 5টি আমি তুলে ধরলাম, এটা মানে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সিংহ রাশির জীবনে এই 2026-এ। তো 2026-এ কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যাদের সূর্য কিন্তু খুব খারাপ অবস্থায় রয়েছে তাদেরকে অবশ্যই বলবো সূর্যদেবকে বলি করতে হবে 2026-এ, কারণ সূর্যই দিবে মান সম্মান পদ প্রতিষ্ঠা। আপনারা সবাই ভালো থাকেন। 2026 আপনাদের সবার ভালো কাটুক, ঈশ্বরের কৃপা দৃষ্টি থাকুক আপনাদের উপর, আপনাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।